আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখছো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। একটু জানাবা যে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, প্লাস ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। একটু সবাই একটু এনশিওর করবো আমাকে। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। আমাকে একটু এনশিওর করবা যে আমাদের আমি চলে আসছি তাসনিম শিকদার। অল ক্লিয়ার ভাই একজন জানিয়েছেন, তো আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা একটু 1 মিনিট অপেক্ষা করব, দেখবো বাকি বন্ধুরা এর মধ্যে যুক্ত হবেন। তোমরা একটু ওরা যুক্ত হয় না কেন, প্রতিদিন ক্লাস রুটিন দিয়ে দেওয়া হয়। আগামীকালও ক্লাস হবে ইনশাআল্লাহ, আগামীকাল, ঠিক আছে? আগামীকালও ক্লাস নেওয়ার চেষ্টা করব। আগামীকাল দেখি সকালে ক্লাস নেওয়া যায় কিনা একটা। তাহলে চেষ্টা করব সকাল দিকে একটা ক্লাস নেওয়ার জন্য, যেন অল ক্লিয়ার জানিয়েছো, থ্যাংক ইউ। বাকিরা আচ্ছা, তোদের হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেওয়া হয়েছে কিনা একটু জানাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া হয়েছে কিনা এটা একটু এনশিওর করবা সবাই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া হয়েছে কিনা। গুড, ক্লিয়ার। ভাইয়া আপনি কি ঘুম এসে পড়েছেন? না তারিন, আমি ঘুম এসে পড়িনি। আমি এখনো জেগেসে আছি। সুতরাং দেখা হবে ইনশাল্লাহ, তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে জানাবা যে আমাদের এখানে বরিশাল বিভাগের কে কে আছো। বরিশাল বিভাগের কে কে আছে শুধু তারা বলবা। বরিশাল বিভাগ কোন জেলা সেটাও বলবা। বরিশাল বিভাগের কারা কারা আছো এবং কোন জেলা থেকে আছো বরিশাল বিভাগের, তারা একটু জানাবা। আমরা এক এক দিন এক একটা বিভাগ নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, ভাইয়া দেওয়া হয়েছে, থ্যাংক ইউ। গুড, দেওয়া হয়েছে, অনেকে জানিয়েছো। দুইটা ছেলে বাইকে করে যাচ্ছিল, এক জায়গায় হঠাৎ কান্নার আওয়াজ শোনা পেলো, তারপরে তারা গাড়ি ঠেকায় ভিডিও করে ভূত যাই হোক বলে হেসে হেসে কোনো মতে ভিডিও চলে গেলো। আমি এখন খুব ভয় পাচ্ছি। ওরে বাবা, কি! ভাইয়া আপনি যদি আমাকে উইশ করেন আমার ভালো লাগে। এন্ড কি আছে, আহ, ভালো লাগে। ও কে বললো এটা, ভুলে গেছি, ওর নামটা আমার কেটে ফেলছো। আচ্ছা, পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন তাসনিম শেখদার আমাদের সাথে। আর কেউ আছো কিনা বরিশালের, বরিশাল বিভাগের কোন জেলা থেকে আছো একটু জানাতে পারো। হ্যাঁ, বরিশালের বিভাগের কোন জেলা থেকে আছো। মোটামুটি অনেকেই চলে আসছে, বাকিরা কেন আসেনি আমি জানি না। শুক্রবার দেখে নাকি, শুক্রবার তো ফ্রি ছিলা, সবার তো শুক্রবার আরো বেশি আসার কথা ছিল। ঠিক আছে। আচ্ছা, বরিশাল বিভাগ মুলাদি আদি বা সুলতানা নদী যুক্ত হয়েছে। বলছে আমি ঝালকাঠি থেকে একজন যুক্ত হয়েছেন। সুমু যুক্ত হয়েছেন। সুমাইয়া পিরোজপুর থেকে যুক্ত হয়েছেন। বলছে ভাইয়া ওর আজকে বার্থডে, তাই আপনাকে উইশ করতে বলছে। সে কে? আমি আসলে তাকে দেখি নাই, সে কে উইশ করতে বললো। ও তো কেটে ফেললো ওর নামটা। আচ্ছা, ভাইয়া আপনাকে অনেক আচ্ছা আচ্ছা, অনেক শহীদ আবরার, বুঝি নাই। শহীদ আবরার কি হয়েছে? শহীদ আবরার ফাহাদের ভাইয়ের মতো লাগে অনেকটা। ও আচ্ছা, এটা বলছো। হ্যাঁ, আল্লাহ আবরার ফাহাদকে আল্লাহ জান্নাত দান করুক, ও আমাদের জন্য শহীদ। ভাইয়া আমি বলছিলাম আজকে আমার জন্মদিন, আমাকে উইশ করতে হবে। লিখে ভুল হয়েছিল তাই কেটে দিয়েছি। আচ্ছা, তোমরা সবাই একটু উইশ করো ওর জন্য। নওশিন ইসলাম মাইশা, উইশটা কি হবে এটা শোনো। সবাই একবার সূরা ফাতিহা পড়ো। সবাই একবার সূরা ফাতিহা পড়ে মাইশা যে আছে, মাইশার কল্যাণের জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করে দাও যে আল্লাহ ওর যেন ভালো করে। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? মাইশার কল্যাণের জন্য সবাই একবার সূরা ফাতিহা পড়ে দোয়া করে দাও, আর আমাদের বাকি বন্ধুরা এর মধ্যে যুক্ত হোক। সবাই এটা করছো, আমিও করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ যেন মাইশার জন্য ভালো কিছু ফয়সালা করেন, সেই উইশটা করলাম মাইশা। আমি আমি জানি না এর চেয়ে বেস্ট উইশ আছে কিনা পৃথিবীতে। পোস্ট করো, অ্যাপ্রুভ করা হয় না, কি বলেন? পোস্ট অ্যাপ্রুভ করা কেন হবে না? আচ্ছা, আমাদের কুষ্টিয়া স্টেডিয়ামে শহীদ ফরেল স্টেডিয়াম নাম ঘোষিত হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, চমৎকার। আমরা শুরু করবো তাহলে আজকে। হ্যাঁ, আজকে প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। একটু সবাই লেখো, দ্বিরুক্ত শব্দ। মাইশার জন্য সবাই করছো আশা করি। মাইশার জন্য উইশটা সবাইকে করছো, যারা যারা করছো তারা একটু জানাবা। ঠিক আছে। আচ্ছা, আমিন। মাইশা, আচ্ছা
ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া উইশ করার জন্য। মাইশা, তোমাকে তোমাকে ওয়েলকাম। গুড, চমৎকার। আমিন। সবাই একটু যারা উইশ করছো তারা একটু আমিন লিখবা, আমিন। যারা উইশ করছো তারা একটু আমিন লিখবা, আমিন। দেখবো আমরা কারা কারা উইশ করছে। আশা করি আমরা সবাই উইশ করবো ওর জন্য, ঠিক আছে? ও, মনুলিসা বলেছেন সে উইশ করেছে। হ্যাপি বার্থডে মাইশা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার জন্য আশা, তোমার সকল আশা পূর্ণ করুক। সিস্তি বলেছে থ্যাংক ইউ। জি করেছি, থ্যাংক ইউ, আমিন আমিন আমিন। অনেকেই করেছে মাইশা, আমি একা না। এতগুলো মানুষের দোয়া, আশা করি সবাই মন থেকে দোয়া করছে, লোক দেখানোর জন্য না। আমি মন থেকে দোয়া করেছি, লোক দেখানোর জন্য না। আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক, তোমার বাবা মার মুখে উজ্জ্বল করুক, এবং আমাদের প্ল্যাটফর্ম থেকে যেন আমরা বলতে পারি তুমি একটা ভালো কিছু করেছো জীবনে। আচ্ছা, দ্বিরুক্ত শব্দ যেটা আছে না, আমরা এটা নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ, ঠিক আছে? তোমরা এটা লেখো, দুইবার উক্ত বা বলা হয়েছে এমন শব্দকে দ্বিরুক্ত বলে। দুইবার উক্ত বা বলা হয়েছে, দুইবার উক্ত বা বলা হয়েছে এমন শব্দকে, দুইবার উক্ত বা বলা হয়েছে এমন শব্দকে, এমন শব্দকে দ্বিরুক্ত শব্দ বলে। কি বলে বলো ভাইয়া? দ্বিরুক্ত শব্দ বলে। সবাই লিখছো ভাইয়া? দুইবার উক্ত বা বলা হয়েছে এমন শব্দকে দ্বিরুক্ত শব্দ বলে। সবাই লেখো এটুকু। আচ্ছা, কেন অ্যাপ্রুভ করে না? ঠিক আছে, তুমি আমাকে মেনশন করে করবা, আমার বার্থডে যে কবে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার বার্থডের জন্য উইশ করে রাখলাম যেন আল্লাহ তোমার জন্য একটা ভালো পাত্রের ব্যবস্থা করেন। এটাও, এটা একটা ভালো উইশ। দেখো সবাই, আহ, ঠিক আছে, আমিন 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 আমিন। আচ্ছা, লামিয়া 22শে নভেম্বর আসুক, পরে আমরা উইশ করবো ইনশাল্লাহ, সবার বার্থডে উইশ করবো। বার্থডের সময় জানাই দিবা যে আজকে আমার বার্থডে, ইনশাল্লাহ উইশ করে দেবো। ভালো ভালো উইশ করবো, যেন আল্লাহ আমাদের কবুল করেন। অবশ্যই মনে রাখবা, আজকে থেকে তোমাদের একটা পদ্ধতি শিখিয়ে রাখলাম। কারো বার্থডেতে উইশ করার যদি কথা আসে, তুমি সর্বপ্রথম তার জন্য সূরা ফাতিহা পড়বা একবার। সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করে ওকে জানাই দিবা যে আমি উইশ করছি এই সূরা ফাতিহার উসিলায় যেন আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করে, আল্লাহ তোমার হায়াতকে বৃদ্ধি করে। এই উইশটা করবা। আশা করি দেখবা প্রত্যেকটা মানুষ খুশি হবে, আমি কম করে খুশি হব যদি কেউ আমার জন্য এই উইশ করে। যদি আমার বার্থডে গিয়েছে 21শে অক্টোবর, 21শে অক্টোবর, ভাইয়া আমার বার্থডে জানুয়ারি, 5 জানুয়ারি। সবাই উইশ করো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সবাইকে লিখছো? আচ্ছা, তাহলে দুইবার উক্ত মানে কোনো শব্দ দুইবার ব্যবহার করলে তাকে আমরা দ্বিরুক্ত বলি। যেমন আমি একটা শব্দ লিখলাম হচ্ছে পাকা আম। কি বললাম বলো তো ভাই? পাকা আম। এখানে পাকা শব্দটা কয়বার আছে? একবার। আবার যদি শব্দটা আমি দুইবার ব্যবহার করি তাহলে শব্দটা কি হয় বলো তো? পাকা পাকা আম। কয়বার লিখলাম বলো তো? দুইবার। পাকা পাকা আম। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমরা পাকা শব্দটা একবার ব্যবহার করলে পাকা আমের পরিমাণ যা বুঝায়, পাকা পাকা আম বললে তার চেয়ে বেশি বুঝায় না কম বুঝায় বলো তো? আমি বললাম পাকা আম, একটা আমকে বুঝায়, কিন্তু পাকা পাকা আম বলতে কয়টা আমকে বুঝায়? আচ্ছা, সবাই লিখছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মাহমুদুর রহমান, তোমার কমেন্ট দেখতে পাচ্ছি, টেনশন নেওয়ার দরকার নাই। আচ্ছা, দেখো, ঠিক আছে, অনেকগুলো বোঝায়, এই যে বলছো অনেকগুলো বোঝায়, তাহলে এটা একটা বিষয় গেল। তারপরে আরেকটা দেখবা, মানে আমরা একটা লিখলাম হচ্ছে আমার ঠান্ডা লাগছে। কি লিখলাম বলো তো ভাই? আমার ঠান্ডা লাগছে, এই একটা শব্দ ব্যবহার করলাম। আর আরেকটা শব্দ লিখলাম হচ্ছে আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। কি বলছি বলো তো? ঠান্ডা ঠান্ডা লাগছে। বলো তো এখানে কোথায় ঠান্ডা বেশি বুঝায়? ঠান্ডা ঠান্ডা লাগছে, কোথায় ঠান্ডা বেশি বুঝায়? একটা হচ্ছে ঠান্ডা লাগছে, আর একটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডা ঠান্ডা লাগছে। সবাই বুঝতে পেরেছো? কোথায় ঠান্ডা বেশি বোঝায় একটু জানাবা। নিঃসন্দেহে দেখবা এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে দ্বারা হচ্ছে ঠান্ডার ভাবকে বোঝাচ্ছে, আর ঠান্ডা লাগছে এটাতে বেশি বুঝায়।
তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, কোথায় কোথায় দ্বিরুক্ত ব্যবহার করলে বেশি বোঝায়, আবার কোথায় দ্বিরুক্ত ব্যবহার করলে কম বোঝায়। বুঝতে পারছো? হ্যাঁ আছে, দিয়ে দিও তুমি, সমস্যা নেই। ঠিক আছে। আর কাঠবিটো যারা করছো তারা অনেক বড় করে করছো, মাঝের একটু অংশ নিলেই হইতো, তাহলে বেশি ভালো হয়েছে, ভালো হইতো আর কি, আমার কাছে মনে হয়। ঠান্ডা লাগছে, এখানে ঠান্ডাটা বেশি বোঝাচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা লাগছে মানে ঠান্ডার ভাব, পুরোপুরি ঠান্ডাটা লাগে নাই এরকম বোঝাচ্ছে। কথা কি ক্লিয়ার? তাহলে এইটুকু ভালো করে বুঝতে হবে আমাকে, ঠিক আছে, যে এখানে ঠান্ডা কম বুঝায় দুইবার ব্যবহার করলে, আর এখানে দুইবার ব্যবহার করলে বেশি বুঝায়। ঠিক আছে। সবাই একটু লিখবা, দ্বিরুক্ত শব্দ প্রথমত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। লেখো, শব্দের দ্বিরুক্তি, শব্দের দ্বিরুক্তি, আরেকটা লিখবা হচ্ছে পদের দ্বিরুক্তি। সবাই লেখো। এরপর আরেকটা লিখবা হচ্ছে পদের দ্বিরুক্তি। লিখছো সবাই? শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, আর আরেকটা হচ্ছে অনুকার দ্বিরুক্তি। অনুকার দ্বিরুক্তি যে আছে, এটাকে আমরা ধন্যাত্মক দ্বিরুক্তিও বলি। কি বলি বলো তো? ধন্যাত্মক দ্বিরুক্তিও বলি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই লিখছো? আচ্ছা, লেখা শেষ আশা করি সবার। এবার আমাকে বলবা, শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবা? শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি? দেখো, শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি? সবাই একটু বলো তো আমাকে, শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি? একটু খেয়াল করবা, যখন অর্থ প্রকাশ করবে, ধ্বনি সমষ্টি যখন অর্থ প্রকাশ করবে তখন সেটা শব্দ। যেমন আমি লিখলাম কলম, এই কলম একটা শব্দ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটাকে পদ বলে। সবাই আলাদা করে একটু লিখে নাও, শব্দ আর পদের পার্থক্য। একটু সবাই লেখো, লেখো শব্দ আর পদ এর মধ্যে পার্থক্যটা কি? শব্দ, লেখো ধ্বনি সমষ্টি যখন অর্থ প্রকাশ করে, ধ্বনি যখন অর্থ প্রকাশ করে, ধ্বনি যখন অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? অর্থ প্রকাশ করে, তখন তাকে কি বলা হয়? শব্দ বলে। আর পদ কাকে বলে? শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। সবাই একটু লিখে নাও। না, শব্দ অ আ ক খ মিলে তৈরি হয়, গুড, অর্থ লাগবে, অর্থ। ঠিক আছে। পদ হলো এক বা একাধিক শব্দ মিলে, না না এটা ভুল বলছো, জান্নাত স্মৃতি হয় নাই। কথাটা শোনো, এই যে কলমটা আছে আছে, এই কলম একটা শব্দ, কারণ কলমের অর্থ আছে। মাগার এই কলম শব্দটা যদি বাক্যে ব্যবহৃত হয়ে যায়, যেমন আমি বললাম আমার কলম আছে, এটা একটা বাক্য না? আমার কলম আছে, তখন কলমটা কি হয়ে যাবে? পদ। আছেটা কি হবে? পদ। আমারটা কি হবে? পদ। কলমটা কি হবে? পদ। এই সবগুলো পদ হবে কখন? যখন এই কলমটা বা শব্দটা বাক্যে ব্যবহৃত হয় তখন। একটু ভালো করে শুনবা, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হয় কি? পদ। একটু মাথায় রাখতে হবে সবাইকে, ঠিক আছে? হ্যাঁ, এক বা একাধিক পদ মিলে বা শব্দ মিলে তৈরি হয় বাক্য, গুড। এটা মাথায় রেখো সবাই। সবাই লিখছো এটা কথাটা? জি ভাইয়া, লেখা হয়েছে। সবার যদি দুইটা দুইটা বুঝে আসে এবং লেখা হয় তাহলে একটু লিখবা ডান। লেখা এবং বোঝা কমপ্লিট হলে ডান লিখবা, ডান। ঠিক আছে। লিখছি ভাই, থ্যাংক ইউ। যেহেতু এটা বুঝতে পারছো, তার মানে একটু খেয়াল করো তো, আমি আবার লিখলাম, এটা একটু দেখো, এই জায়গাটা একটু সবাই দেখো। আমি আবার
এরকম লিখলাম, কি লিখলাম বলো তো? আমি এরকম লিখলাম হচ্ছে, দেখো ভালো করে, ডান, অধিকাংশ ডান করে ফেলছো। আমি লিখলাম হচ্ছে, আমি লিখলাম হচ্ছে বই। এই বই একটা কি হয় বলো তো, শব্দ নাকি পদ? দেখি কে বলতে পারবো, বই একটা শব্দ না পদ? বই একটা শব্দ না পদ, আমাকে একটু জানাও। বই একটা শব্দ না পদ? নিঃসন্দেহে এটা একটা শব্দ, কারণ এটা বাক্যে ব্যবহৃত হয় না এবং অর্থ আছে। আমি বললাম সে বই পড়ে, এখন এটা কি হয়ে গেছে বলো তো? সে বই পড়ে, এখন এটা বাক্য হয়ে গেছে কেন? কারণ হচ্ছে বাক্য হয়ে গেছে, আর বাক্যের মধ্যে যখন বইটা ব্যবহৃত হবে তখন সেটা পদ। এটাও পদ, এটাও পদ, প্রত্যেকটাই পদ। কেন? পদ হচ্ছে যখন শব্দ বাক্যে ব্যবহৃত হয় তখন সেটা পদ হবে, আর বাক্যে ব্যবহৃত না হলে সেটা পদ হবে না। ঠিক আছে? সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো। তারপরে শব্দের দ্বিরুক্তি মানে বুঝতে পারছো? এগুলো বাক্যের মধ্যে ব্যবহৃত হয় নাই, এরকম দ্বিরুক্তিকে বলা হয় কি? শব্দের দ্বিরুক্তি। আর যদি বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে তাহলে এরকম দ্বিরুক্তিকে আমরা কি বলবো? পদের দ্বিরুক্তি বলবো। সবাই কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। রাবেয়া বসরি, তোমাকে এখন লাইট টানো শুরু করবো, তুমি দেখবা কিছুক্ষণ পরে, হ্যাঁ? এটা মাথায় রেখো। তুমি বেশি একটা জিনিস নিয়ে বলছে, একজন কমেন্ট করছে যে আরে ফালতু কোনো কমেন্ট করো না, তারপরে তোমরা ফালতু বিষয় নিয়ে কমেন্ট পাস করে যাচ্ছ। যারা কমেন্ট পাস করে, অন্যের কমেন্ট পাস করে, এরা হচ্ছে নোংরা মানুষ, এটা মাথায় রাখবা। খ্যাত মানুষ, এরা আনস্মার্ট, খ্যাত। এদেরকে থু দিবা, থু। এটা মাথায় রেখো। তাহলে যা বলছিলাম সেটা একটু ভালো করে খেয়াল করো। শব্দের দ্বিরুক্তি, এটা কি বলছি বলো না? পদের দ্বিরুক্তি। এবার একটু ভালো করে খেয়াল করো, শব্দের দ্বিরুক্তি কাকে বলে? এখন আমি বললাম পাকা পাকা আম, বলো তো এটা কি হবে? শব্দের দ্বিরুক্তি না পদের দ্বিরুক্তি? দেখি কে বলতে পারে। পাকা পাকা আম শব্দের দ্বিরুক্তি হবে না পদের দ্বিরুক্তি হবে? এবার একটু আমাকে আনসার করবা। পাকা পাকা আম, এটা শব্দের দ্বিরুক্তি না পদের দ্বিরুক্তি? ঠিক আছে, গুড। হ্যাঁ মিশু, তোমাকেও সেম, কারণ তোমরা আজাইরা আলাপ করো। আচ্ছা, ওই মেসেঞ্জার গ্রুপে অনেকেই আছে এখানে যারা ওখান থেকে উপকৃত হচ্ছে। ঠিক আছে? তোমরা ওখানে সালাম দিয়ে হাই হ্যালো করার পার্টি পার্টি মিটিং না ওইটা, বুঝছো? তোমাদের ফালতু ছেলে মেয়েদের জন্য ওই গ্রুপ না, এটা মাথা রাখো। ওখানে অনেক টপার আছে, রাজুক কলেজের টপার আছে, হলিক্রসের টপার আছে, মুন্সি আব্দুর রউফের টপার আছে, চিচং কলেজের টপার ওই গ্রুপে আছে, বুঝতে পারছো? তোমাদের এই ভুংভাং ফালতু আলাপ শোনার কোনো টাইম নেই ওখানে। তোমরা কেন বোঝো না? ওই গ্রুপে প্রায় 400-500 স্টুডেন্ট, যদি একজন একবার হু বলে যে ঠিক আছে, এটা 400-500 জন বলা হয়ে যায়। ঠিক আছে? এই যে অধিকাংশ ভুল করছে শব্দটা, খেয়াল করো, এটা শব্দের দ্বিরুক্তি, এটা পদের দ্বিরুক্তি না। পদ হওয়ার জন্য বলছিলাম বাক্য লাগবে, এটা কি পুরো বাক্য হয়েছে? বাক্য হওয়ার জন্য এটা ক্রিয়াপদ লাগবে না? এখানে কোনো ক্রিয়াপদ আছে ভাই? বোঝো, ভালো করে বোঝো বিষয়টা। এখানে কোনো ক্রিয়াপদ আছে না? বলছে পাকা পাকা আম শুধু, আর কিছু বলে নেই। পাকা পাকা আম, খেয়াল করো, পাকা পাকা কি বলছে বললাম? আম। তাহলে একটু ভালো করে খেয়াল করবা, এই যে পাকা পাকা আম, এটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি না। ঠিক আছে? যখন এটা বাক্য হয়ে যাবে, আমি এটার সাথে আরো অতিরিক্ত যুক্ত করলাম, আমি লিখলাম হচ্ছে আমি পাকা পাকা আম খাই। এখন এটা কিসের দ্বিরুক্তি হয় বলো তো? 2 নাম্বার লিখে আনসার লিখবা। পাকা পাকা আম খাই, এটা কি দ্বিরুক্তি হবে? শব্দের না পদের? দুর্বলদেরকে কি দেখবো? তোমার সেখানে প্রশ্ন করলে আনসার পাও না তুমি? যা, যথাযোগ্য প্রশ্ন করলে আনসার পাবা। ওখানে যে আনসারটা করে, ওই মেয়েটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ও কত সুন্দর করে যত্নের সাথে আনসারটা করার চেষ্টা করে। কোনো কারণ আছে? ওকে তুমি 2 টাকা দাও নাকি? ও ওর নিজের দায়িত্ব থেকে দায়িত্ব নিছে কাজটা করার জন্য আমার রিকোয়েস্টে, তাই ও কাজটা করতেছে। ও কাজটা করুক, তোমরা ওখানে যা ফাওয়া লাভ করবা। ঠিক আছে? লেখো লেখো। তাহলে এটা কি হয় বলতো? এটা পদের দ্বিরুক্তি কেন? কারণ এটা এখন বাক্যের মধ্যে চলে আসছে। দেখি এবার এইটা বলবা তোমরা 3 নাম্বার দিয়ে। ঠান্ডা ঠান্ডা লাগছে, এটা শব্দের দ্বিরুক্তি না পদের দ্বিরুক্তি? যারা ওই যে কমেন্ট পাস করে তারা এই জায়গাটা বুঝবা না, তাদেরকে আর বুঝাবো না। ঠিক আছে? হ্যাঁ, ক্রিয়া আছে, গুড, চমৎকার। শ্রাবণী, হয়েছে, চমৎকার হয়েছে, কারণ এখানে কি ক্রিয়া আছে। এবার একটু খেয়াল করো, অনেকে এই জায়গাটা আনসার করবা, তাই আমি একটু আনসার করে দিই। 3 নাম্বার যে আছে, এটা ঠান্ডা ঠান্ডা লাগছে, এখানেও কিন্তু ক্রিয়া আছে।
ক্রিয়া থাকার কারণে ঠান্ডা ঠান্ডা যা যে আছে এটা কি হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে তোমার শব্দের না পদের দ্বিরুক্তি, কারণ এটা বাক্য হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা লাগছে, এই যে ভুল আনসার করছো। 3 নাম্বার কিন্তু পদের দ্বিরুক্তি, এটা শব্দের দ্বিরুক্তি না। এই যে ক্রিয়া আছে, ক্রিয়া থাকলে তো বাক্য হয়ে যায়। বুঝতে পেরেছো আখিউজ্জামান? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চমৎকার। এরপর আসবে কোনটা বলো তো? অনুকার দ্বিরুক্তি। সবাই লেখো, অনুকার মানে হচ্ছে অব্যক্ত আওয়াজ বা অনুভূতি। অব্যক্ত আওয়াজ বা অনুভূতি। সবাই একটু লেখো, অনুকার মানে হচ্ছে অব্যক্ত আওয়াজ বা অনুভূতি, অর্থাৎ এমন আওয়াজ যেগুলো ব্যক্ত করা যায় না, যেগুলো ব্যক্ত করা যায় না। আমরা শুনি বুঝি কিন্তু হুবহু প্রকাশ করতে পারি না, তাকে বলা হয় কি বলো না? অনুকার বা ধন্যাত্মক। সবাই লিখছো কথাটা? ও অব্যক্ত আওয়াজ বা অনুভূতিকে অনুকার বা ধন্যাত্মক বলেন। এবার সবাই একটু খেয়াল করবা। সবাই লিখছো? যদি লেখা হয় তাহলে একটু শোনো ভালো করে, এই যে মনোযোগ দাও দিকে। আমি একটা শব্দ করলাম এখানে, দেখো তো কেমন শব্দ হচ্ছে বলো তো আমাকে? শব্দটা কেমন হচ্ছে? কেমন শব্দ হচ্ছে বলো তো এই তালিতে? এখানে টাস টাস শব্দ হচ্ছে, তোমরা এরকম বলবা তাই না? আচ্ছা, এটাতে লেখাই আছে, তুমি লিখে ফেলো, বাকিটা বোঝাই দিচ্ছি। টাস টাস বা ঠাস ঠাস শব্দ হচ্ছে, এটা অনেকেই বলতেছো ঠাস ঠাস শব্দ হচ্ছে। এবার আমি দুটা শব্দ একসাথে করব, মুখে উচ্চারণ করব ঠাস, আর এটা করবো, দেখবা দুইটা একরকম কিনা। ঠাস 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 ঠাস, দুটা কি একই জিনিস? না। এখানে যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা মুখে বলা আমার দ্বারা পসিবল না, আমার দ্বারা পসিবল না। টাস টাস বা ঠাস ঠাস বলাটা পসিবল না। আমরা বলি না বিড়াল ডাকে, বলো তো বিড়াল কিভাবে ডাকে? বিড়াল কিভাবে ডাকে? মিউ মিউ, তাই না? আবার বলবা কুকুর কিভাবে ডাকে বলো তো? বিড়াল কুকুরেরা কিভাবে ডাকে? বুঝতে পারছো? তোমরা সবাই এটা জানো যে বিড়াল ডাকে কিভাবে, মিউ মিউ। আর কুকুর কিভাবে ডাকে? এই যে গুড, একজন আনসার করছে কুকুর ডাকে হচ্ছে ঘেউ ঘেউ। কিন্তু আলটিমেটলি বলো তো, তুমি কি কখনো শুনছো কুকুর তোমার মতো রাস্তায় দাঁড়িয়ে বলে ঘেউ ঘেউ ঘেউ? ও এরকম কখনো ঘেউ ঘেউ করে না। ও একটা নির্দিষ্ট ডাকে ডাকে, কিন্তু ওইটা আমি প্রকাশ করতে পারি না। ওইটা প্রকাশ করার জন্য, ওই অব্যক্ত আওয়াজটা প্রকাশ করার জন্য আমি যে শব্দ বা সাউন্ডটা করি, সেটাকেই বলা হয় কি বলতো? অনুকার। ভালো করে শুনবা, ওই অব্যক্ত আওয়াজ বা শব্দটাকে উচ্চারণ করার জন্য আমি যে কাজটা করি, আমি যে আওয়াজটা করি, সেটাকে বলা হবে কি? অনুকার বা ধন্যাত্মক দ্বিরুক্তি। ঠিক আছে? এই যে ঘেউ ঘেউ মিউ মিউ বলছো না, তুমি আসলে বিড়ালও কখনো কিন্তু মিউ মিউ করে না বা ম্যাও ম্যাও করে না, সে কিন্তু একটা নির্দিষ্ট ডাকে ডাকে, ওইটাকে তুমি প্রকাশ করো ঘেউ ঘেউ বা মিউ মিউ নামে। আমার কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? পারা যাবে ইনশাআল্লাহ? এটুকু সবাই ক্লিয়ার? এরকম শোনো, আবার বলি না ব্যথায় আমার মাথাটা ঝিমঝিম করছে। আচ্ছা, তোমার ফ্রেন্ড বা তোমার বাবা মা বলে না অনেক সময় মাথায় ঝিমঝিম করছে, তুমি কি কখনো তোমার বাবা মার মাথা থেকে ঝিম 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 এরকম আওয়াজ শুনতে পাইছো? না। এটা কি? এটা হচ্ছে তার ব্যথার অনুভূতি, এটা তার ব্যথার অনুভূতি, এটা আসলে ঝিমঝিম করে না। আবার ঠিক একই রকম ভাবে একটু খেয়াল করো, তোমার দেখবা আমরা বলি না মাঠটা শূন্যতায় খা খা করছে, মাঠ কি এরকম করে খা 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 এরকম করে। আবার বলে দেখো শীতে কন কন বায়ু শন শন থালা ঝনঝন মাসি ভন ভন, এই ভন ভন ক্যান ক্যান ম্যান ম্যান প্যান প্যান, এগুলো যা আছে সব অনুকার। কেন অনুকার? কারণ এগুলো কোনোটাই প্রকাশ করা যায় না স্পষ্ট, এবং এগুলো সব অনুভূতিজাত শব্দ। এই অনুভূতিজাত শব্দগুলো মূলত কি হবে? অনুকার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, পারা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, মনের অনুভূতি, এগুলো কি বলতো ভাই? মনের অনুভূতি। আচ্ছা, অনুভূতিজাত মনের কাল্পনিক ধ্বনি কোনগুলো? যেমন এই যে ঝিমঝিম, তারপর আমি করি কি কি বলবো, ভয়ে ভয়ে মনটা দুরু দুরু করছে, আসলে কি দুরু দুরু করে? না। ঠিক আছে? আচ্ছা, অনুভূতি প্রকাশ করা যায় না, কিন্তু এটা প্রকাশ করার জন্য যে শব্দটা ব্যবহার করব, সেটাকে আমরা কি বলি বলো না? অনুকার বলি। আর অনুকারগুলো সাধারণত কয়বার ব্যবহৃত হয়? 2বার। দেখো তো, আমরা কখনো বলি লোকটা আমার দরজায় এসে ঠক করছে? না, আমরা বলি কি বলতো? ঠক ঠক করছে। কি বলছে বলে? ঠক ঠক করছে, 2বার। আর এই অনুভূতিজাত শব্দগুলো যখন 2বার উচ্চারিত হবে,
তখন সেটাকে আমরা কি বলি বলতো? তখন সেটাকে আমরা বলি হচ্ছে অনুকার দ্বিরুক্তি বা ধন্যাত্মক দ্বিরুক্তি। পদ মানে হচ্ছে বাক্যের মধ্যে যদি কোনো শব্দ দুইবার ব্যবহৃত হয়, ঠিক আছে? যেমন তোমাদের কবিতা ছিল না, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এই রাশি রাশি ভাড়া ভাড়া এটা একটা বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে, তাই এটা হচ্ছে পদের দ্বিরুক্তি। কথা কি ক্লিয়ার? মর্মর গাছ ভেঙে পড়ার শব্দ, এটা মর্মর গাছ ভেঙে পড়ার শব্দ। আবার করকর গাছের শুকনো পাতার শব্দ, করকর। বুঝতে পারছো? আচ্ছা, সবাই কথা ক্লিয়ার? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে কি জানো, এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে দশম শ্রেণীর বইয়ের সাধারণত 43 নাম্বার পৃষ্ঠা থেকে 53 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত। সবাই একটু চেষ্টা করবা এই 43 পুরাতন সংস্করণ দশম শ্রেণী বই 43 থেকে 53 নাম্বার পৃষ্ঠা যে আছে, 53 না সরি 59 নাম্বার পৃষ্ঠা, 43 থেকে 59 নাম্বার পৃষ্ঠা এই পর্যন্ত যে টপিকগুলো আছে, এখানে কি কি টপিক আছে জানো? একটা আছে স্ত্রী পুরুষবাচক শব্দ, বচন, সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, পদাশ্রিত নির্দেশক, এই টপিকগুলো আছে। এই টপিকগুলো একটু সবাই চেষ্টা করবা, ওখানে শব্দগুলো উদাহরণগুলো কি দেয়া আছে এটা একটু মুখস্থ করার চেষ্টা করবা। ওখান থেকে হুবহু প্রশ্ন আসে, হুবহু ঢাবিতে ওখান ওখান থেকে হুবহু প্রশ্ন আসছে 5টা। বুঝছো? এই 43 পৃষ্ঠা থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত, এটা যেন সবার মনে থাকে। হ্যাঁ ভাইয়া, ইনশাল্লাহ। তাহলে এই তিনটা সবাই ক্লিয়ার? এরপরে আরো দুইটা আছে দ্বিরুক্ত শব্দ, সেই দুইটা লেখো। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে যুগ্ম রীতির দ্বিরুক্তি। কি আছে বলো ভাইয়া? যুগ্ম রীতির দ্বিরুক্তি লিখছো? যুগ্ম রীতির দ্বিরুক্তি। আর আরেকটা আছে হচ্ছে পদাত্মক দ্বিরুক্তি, এটা একটু সবাই লিখবা। যুগ্ম রীতির দ্বিরুক্তি, একটা কি আছে? পদাত্মক দ্বিরুক্তি। হ্যাঁ, এই টপিক থেকে অনেক প্রশ্ন আসে। প্রশ্ন আসে বেশি হচ্ছে এই কোন আওয়াজটাকে কি বলে, ঠিক আছে? যেমন শূন্যতার অনুভূতি কি, অথবা শূন্যতার কি বলা যায় দ্বিরুক্তি কি, এগুলো আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন আসে, সুতরাং আসলে পারতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? 72 থেকে 78 পৃষ্ঠা কালকে বললেন থাপড়াবো ধরে তোমারে, তোমার একদম ডিরেক্ট থাপড়াবো। এই ক্যানভাস, স্বপ্নের ক্যানভাস, একটা ফালতু পোলা উল্টা পুল্টা কমেন্ট করে খালি প্রতিটা ক্লাসে। ভাই তুই কেন বোঝোস না? কালকে টপিক পড়াইছে একটা উপসর্গ, সেটা তো আলাদা টপিক ছিল, সেটা ছিল 72 থেকে 78 পৃষ্ঠায়, ঠিক আছে? না, এত থেকে এত পৃষ্ঠা হচ্ছে তোমার শুধুমাত্র দ্বিরুক্ত শব্দ, 49 থেকে 53 পৃষ্ঠা দ্বিরুক্ত শব্দ। কিন্তু আমি বলছি হচ্ছে তোমাদের 43 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করে 59 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত যে টপিকগুলো আছে, এগুলো সবাই একটু ভালো করে দাগায় শব্দের উদাহরণ দিয়ে পড়বা, এইটুকুই, আর কিছু না, ঠিক আছে? গুড, চমৎকার। যোগমূর্তি লেখো, দ্বিরুক্তির ক্ষেত্রে আংশিক পরিবর্তন হবে। লেখো, দ্বিরুক্তির ক্ষেত্রে, দ্বিরুক্তির ক্ষেত্রে আংশিক পরিবর্তন, আংশিক পরিবর্তন। সবাই লিখছো ভাইয়া? দ্বিরুক্তির ক্ষেত্রে কি হবে? আংশিক পরিবর্তন হবে, ঠিক আছে? দ্বিরুক্তির ক্ষেত্রে আংশিক পরিবর্তন হবে। বকা দেয় না, তুমি যদি না বোঝো। তুমি গতকালকে টপিক ছিল একটা, সরি ভাই আমি বকা দিছি তোমাকে, আসলে তুমি সরি না, আমি সরি। কিন্তু তুমি গতকালকে টপিক কি আজকে কেন মিলায় না? গতকালের টপিক ছিল হচ্ছে দশম শ্রেণী বই পুরাতন সংস্করণ 72 থেকে 78 পৃষ্ঠা উপসর্গ। আজকে আমি আলোচনা করছি 5টা টপিকের কথা বলছি। 5টা, কয়টা বলো তো? 5টা। স্ত্রী পুরুষবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, বচন, পদাশ্রিত নির্দেশক, এই 5টা টপিক একসাথে বলছি। এই 5টা টপিক থেকে প্রচুর প্রশ্ন আসে ইউনিভার্সিটিগুলোতে, এবং সেই প্রশ্নগুলো হচ্ছে কত পৃষ্ঠা কত পৃষ্ঠা? এটা হচ্ছে 43 থেকে শুরু করে একদম 53 পৃষ্ঠা পর্যন্ত, 53 না 43 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত। এইটুকু একটু ভালো করে পড়তে বলছি। আমার কথা কি ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, তুমি সাইমন এইভাবে না বলে কোশ্চেন করে ফেলতে, আমি দেখলে আনসার করে দিতাম, ঠিক আছে? এজন্য বাকিরা অতিরিক্ত কমেন্ট করো না। আচ্ছা, এটা লেখো, সপ্তমী বিভক্তিযুক্ত শব্দ দুইবার ব্যবহার। এটা তো লিখছো, বুঝাচ্ছি ওইটা। সপ্তমী বিভক্তিযুক্ত শব্দ, বিভক্তিযুক্ত শব্দ দুইবার ব্যবহার। কয়বার বলো তো? দুইবার ব্যবহার। সবাই লিখছো আশা করি।
সপ্তমী বিভক্তিযুক্ত শব্দ কয়বার ব্যবহার? দুইবার ব্যবহার। এবার প্রথমটা দেখো, যুগ্মরূপের দ্বিরুক্তি কাকে বলে? আংশিক পরিবর্তন। আচ্ছা স্বপ্নের ক্যানভাস, আমি সরি ভাইয়া বকা দেওয়ার জন্য পার্সোনালি, তুমি না বুঝলে অবশ্যই আনসার প্রশ্ন করবা, কিন্তু উল্টা প্রশ্ন করো না, ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা দেখো, এবার একটু এদিকে খেয়াল করো ভাইয়া, আংশিক পরিবর্তন মানে কি? আমি একটা শব্দ লিখলাম হচ্ছে দল, দল, দুইটা দল একত্র করলে আমরা কি বলি বলতো? দলা দলি। দেখো দল দল মানে কি বলতো? দলাদলি। দেখো তো দুইটা কি আংশিক পরিবর্তন হয়েছে? দলা দলা নাকি দলাদলি? আংশিক পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আমি বললাম কথাটা অনেক বলা বলি হয়েছে, বলা বলি আংশিক পরিবর্তন হয়েছে। তারা ওখানে মারা মারি করেছে, কি করেছে বলতো? মারা মারি করেছে। দেখো আংশিক পরিবর্তন হয়েছে সবগুলোতে। যখন আংশিক পরিবর্তন হয় এরকম, সেগুলোকে আমরা কি বলবো বলতো? আমরা বলি কি বলতো? হাতে নাতে। এখানে একটু খেয়াল করে দেখো তো, আংশিক পরিবর্তন হয়েছে, হাতে নাতে আংশিক পরিবর্তন হয়েছে। কাপড় চোপড় আংশিক পরিবর্তন হয়েছে, খেয়াল করে দেখবা, কাপড় চোপড় আংশিক কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এই যে আংশিক পরিবর্তন, বই টই আংশিক পরিবর্তন, এটাকেও আমরা কি বলি বলতো? যুগ্মরূপে দ্বিরুক্ত বলি এগুলোকে। আবার এটাকে কোথায় কোথায় অনুকারও বলা হয়। এটাকে কোথায় কোথায় কি বলা হয় বলতো? অনুকারও বলা হয়, এটা মাথায় রাখবা। দুটাই বলা হয়, যুগ্মরূপে বলা হয়, অনুকারও বলা হয়। লাঠালাঠি, গুড, কানাকানি, অলি গলি, চমৎকার, অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে, থ্যাংক ইউ। এরপরে বলছিলাম সপ্তমী বিভক্তিযুক্ত শব্দ দুইবার ব্যবহার, খেয়াল করছো? 7 নম্বর বিভক্তি যেটা আছে, সপ্তমী বিভক্তি কিন্তু আমি তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে কিনা? অন্তস্থ, তে, আর এটা কি আছে? এ। এই যে তিনটা আছে, এই তিনটাকে একসাথে বলা হয় কি? সপ্তমী বিভক্তি। যেমন দেখো, আমি বললাম পাতায় পাতায় বৃষ্টি পড়ছে। এই পাতা শব্দটা যে আছে, এই শব্দের শেষে কি অন্তস্থ দুইবার ব্যবহৃত হয়েছে। আমি বললাম দেশে দেশে আজ শান্তি বিরাজ করছে। কোথায় কোথায় বলতো? দেশে দেশে। মনে মনে তোমাকেই ভাবছিলাম, মনে মনে। দেখো তো সবগুলোর মধ্যে সপ্তমী বিভক্তিযুক্ত শব্দ দুইবার আসছে কিনা, ঠিক আছে। সপ্তমী, কটকট, ঘেউ ঘেউ, পিট পিট, জমজম, নাকি? সবাই লিখছো? হ্যাঁ, ডালে ডালে, পাতায় পাতায়, দেশে দেশে, মনে মনে। আচ্ছা গুড, থ্যাংক ইউ। যদি এটা বোঝো, তারপরের টপিকে আমরা যাবো ইনশাআল্লাহ। হুম, আশেপাশে, হারে হারে, মুখে মুখে, গুড, চমৎকার, অনেকগুলো উদাহরণ চলে আসছে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ। ভয়ে ভয়ে, সিলভিয়া বলছে ভয়ে ভয়ে। আচ্ছা আমার ভয় নাকি? আমার, আমি সরি, আমি একটু মাঝে মাঝে রেগে যাই, তোমরা আমার উপর মনক্ষুণ্ণ হবে না, হ্যাঁ? রেগে যাই অবশ্য তোমাদের ভালোর জন্য। তোমরা এলোমেলো কমেন্ট করলে তোমাদের অনেক সময় নষ্ট হয়, অন্যদের ডিস্টার্ব হয়, এই জন্য হই আর কি, একটু রেগে যাই। আমি সরি বলি ওই জন্য মাঝে মাঝে। চোখে চোখে রেখেছি, কানে কানে শুনেছি, ঠিক আছে, মনে মনে ভেবেছি তোমায়, ঠিক আছে। দেখো চমৎকার, থ্যাংক ইউ। যেতে 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 পথে পূর্ণিমা রাতে, দেখছো কত শব্দ চলে আসছে। গান গাইতে পারো কেউ এখানে? গান গাইতে পারো? দেখি কে পারো গান গাইতে, ঠিক আছে। তোমার কোশ্চেন আমি দেখিই নেই ভাই, তুমি কি কোশ্চেন করো? আচ্ছা, কেউ আসো কি না গান গাইতে পারো দেখি? আপনি কি একটু একটু রাগেন ভাই? বিশাল পরিমাণ রাগেন। অধরা, আমি তো হাসিও প্রচুর, সেটা তো বলো না, ঠিক আছে। আপনি রাগলেও ভালো লাগে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, এটা ভালো লাগছে। নাজমুল সাকিব সুন্দর, জি ভাইয়া, আমাদের ভালোর জন্য রাগেন, ঠিক আছে। একজন বলছে আমি পারি, ও, শ্রাবণী বলেছে। শ্রাবণী গান শোনায় ভাইয়া ইনশাল্লাহ। তোমাদের অফলাইন ক্লাস হলে গান শোনা যেত শ্রাবণী থেকে, শ্রাবণী গান পারে। নাজমুল সাকিব বলছে আমিও গান পারি। ওয়াসিফা মিশু বলছে আমি গান পারি, ও চমৎকার। সুমি আক্তার বলছে আমি পারি। পারি ভাই, কি রে ভাই, অফলাইন ক্লাসে জিজ্ঞেস করলে কেউ বলে না গান গাইতে পারি। দুই চারজন একটু বলে, ওদের গানগুলো শুনি প্রায় আমি, ঠিক আছে। ভাই আপনার কাছে গান শুনতে চাই, গুড। আমি গান গাওয়ার পরে তোমরা যে কমায় যাবো আর ফিরে ফিরে আসার কোনো চান্স নেই আগামী 3 মাস, বুঝছো। আপনার সব কিছুই ভাল লাগে, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, চমৎকার। আচ্ছা, এরপরে সবাই লেখা হচ্ছে, লিখবা কি? লেখো সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ। সবাই লিখছো ভাইয়া?
সংখ্যাবাচক শব্দ কাকে বলে একটু লেখো। সংখ্যার গণনালব্ধ ধারণাকে, কার বলো তো? সংখ্যার গণনালব্ধ ধারণাকে, গণনালব্ধ ধারণাকে সংখ্যাবাচক শব্দ বলে, শব্দ বলে। লিখছো? সংখ্যার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার ভয়েস গান গাওয়ার ভয়েস না, আমার ভয়েস তো ধমক দেওয়ার ভয়েস। বুঝতে পেরেছো ভাইয়া? আমি হারমোনিয়াম দিয়ে গান বাজাতে পারি। ওয়াও, চমৎকার। নাথ বলেছে, স্বপন কুমার নাথ, চমৎকার। ভাই আপনি হেসে হেসে ক্লাস করলে আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝি, রেগে গেলে সবার মাথার উপর দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি হেসে হেসেই পড়াচ্ছি, রাখছি আজকে একবার, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আপনি একটা গান করে কোমায় যাব, কোমায় যাব আমরা। আচ্ছা, কোমায় যাওয়ার দরকার নেই এখন। দেখো, আমি বললাম একটি বই, বলো তো ভাই এখানে সংখ্যা আছে কিনা? কত সংখ্যার ধারণা আছে? এক সংখ্যার। আমি বললাম তিনটি বই, এখানে কি সংখ্যার ধারণা আছে কিনা? অবশ্যই আছে, তিন সংখ্যার। আবার বললাম হাজার বই, এখানে ঠিক একই রকম আছে। দেখো, হাজার মানে অনেক, অনেক বইয়ের ধারণা আছে। সবাই বুঝতে পেরেছো? এই যে এক, তিন, হাজার, এগুলো দ্বারা সাধারণত কি বুঝি? সংখ্যা বুঝি না বলতো? এগুলোকে আমরা বলবো সংখ্যাবাচক শব্দ। কি বলবো বলতো ভাইয়া? সব সংখ্যাবাচক শব্দ। আচ্ছা, তোমরা আবার রাগানোর জন্য দুষ্টামি করো না। ভাইয়া আপনাদের অফলাইন ব্যাচটা কোথায়? আপনাদের বলতে আমি এখানে অফলাইনে ক্লাস নিই না, আরেকটা প্ল্যাটফর্মে ক্লাস নিই। আপনি রেগে গেলে আসলেই ভালো লাগে ভাইয়া। আচ্ছা, হ্যাঁ অনেক, আমি পারি হারমোনিয়াম বাজাইতে, গান গাইতেও, নাচতেও পারো। ও মা মা, বলে কি রে! তো বিশাল অবস্থা। দেখো দেখো দেখো, সবাই লিখছো এটা? এবার লেখো সবাই, সংখ্যাবাচক শব্দ চার প্রকার। কয় প্রকার ভাই বলো তো? চার প্রকার। এবার একটু লেখো সবাই, চার প্রকার। সংখ্যাবাচক শব্দ চার প্রকার, খেয়াল করো। সেই চারটা প্রকার কি কি এটা আমরা একটু দেখবো, ঠিক আছে? লব্ধ মানে হচ্ছে গুণে গুণে আমরা যে ধারণাটা পাই, গুণে গুণে ধারণা পাই। আচ্ছা, গুণে গুণে যে ধারণাটা পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, কয় প্রকার বলছি? চার প্রকার। এইভাবে লেখো সবাই, আমি যেভাবে লিখছি এইভাবে খাতে লিখবা। অঙ্কবাচক, দুই নাম্বার লিখবে হচ্ছে গণনাবাচক, তিন নাম্বার লিখবে হচ্ছে ক্রমবাচক, আর চার নাম্বার লিখবে হচ্ছে তারিখবাচক। কি বাচক বলো তো? তারিখবাচক। এবার সবাই একটু ভালো করে খেয়াল করো তো, এগুলোর আবার অপর নাম আছে, পরীক্ষায় প্রায় অপর নামটা পরীক্ষায় আসে। গণনাবাচকের অপর নাম হচ্ছে পরিমাণবাচক, একটু লিখে নাও সবাই, পরিমাণবাচক। ক্রমবাচকের অপর নাম হচ্ছে পূরণবাচক। কি বাচক বলো তো? পূরণবাচক। লিখছো সবাই? গণনাবাচকের অপর নাম হচ্ছে পরিমাণবাচক, আর ক্রমবাচকের অপর নাম কি বলতো? পূরণবাচক। আচ্ছা, না ভাই, এটা অফলাইন ব্যাচ নাই। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো? এটা লেখা শেষ। এবার অঙ্কবাচক কাকে বলে, গণনাবাচক কাকে বলে, এটা আমরা দেখবো। অঙ্কবাচক হচ্ছে অঙ্কে লেখা, এক দুই তিন চার পাঁচ, অঙ্কে লেখা। আর গণনাবাচক হচ্ছে এক দুই তিন চার এরকম লিখবা। আবার এই যে এগুলো যেগুলো আছে না, যেগুলো আমরা গণনাবাচক আছে, যেগুলোতে পরিমাণ থাকে, সপ্তাহ, 7 দিনের পরিমাণ, মাস, এবারে কি আছে পক্ষ, পক্ষ মানে হচ্ছে 15 দিনের পরিমাণ, এক পক্ষ বলে 15 দিনকে। এরপরে 15 দিন অথবা 14 দিন, দুইটাই আছে কিন্তু, 15 অথবা 14 দিন। এরপর আমি লিখলাম হচ্ছে বছর, যুগ, এগুলো সব কি বাচক বলতো? গণনাবাচক বা পরিমাণবাচক, প্রায় আসবে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে? শতাব্দী কি বাচক বলতো? শতাব্দী কি বাচক? শতাব্দী হচ্ছে কি বাচক বলো না? শতাব্দী হচ্ছে তোমার গণনাবাচক। সবাই লিখছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে সবাই। হ্যাঁ, বাংলা রিটেনের একটা ক্লাস নিয়েছিলাম, তুমি ছিলা এটা? রয়, একটা ক্লাস রিটেনের নিয়েছিলাম এবং চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করছি। আরো একটা ক্লাস নিব ইনশাআল্লাহ তোমাদেরকে, ঠিক আছে? গণনাবাচক, আচ্ছা গুড, থ্যাংক ইউ। এবার হচ্ছে ক্রমবাচক আছে। ক্রমবাচক হচ্ছে যার দ্বারা অবস্থান বোঝায়। মনে করো যে আমি এই যে এইভাবে এই যে আঙ্গুলগুলো আছে না, আবার আঙ্গুলগুলো সবাই দেখতে পাচ্ছ। আঙ্গুলগুলোর মধ্যে এই আঙ্গুলগুলো যে আছে, এগুলোর মধ্যে এই আঙ্গুলটা কোথায় আছে বলতো? প্রথম।
এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয়, এরপরে চতুর্থ, এরপরে পঞ্চম। আবার যদি এই দিক থেকে খেয়াল করি তাহলে এটা আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। কয়টা হলো বলো তো? 5টা। এবার একটু ভালো করে খেয়াল করো, এই যে 5টা আঙ্গুল যে আছে, 5টা আঙ্গুল, এগুলো কি আমরা ক্রমবাচক হিসেবে সাজাতে পারি। ক্রমবাচক মানে হচ্ছে অবস্থান বোঝায়। মনে করো তুমি স্কুলে বসেছো, যে একদম প্রথমে যে ব্যাঞ্চটা থাকে সেটা প্রথম, 1 নম্বর ব্যাঞ্চটা হচ্ছে প্রথম, 2 নম্বরে হচ্ছে দ্বিতীয়, পরেরটা তৃতীয়। একটু খেয়াল রাখবা, ক্রমবাচকগুলো সবসময় সিঙ্গুলার বা একবচন হয়, সিঙ্গুলার বা একবচন হয়। যেমন আমি বললাম পঞ্চম বেঞ্চ বলতে কয়টা বেঞ্চকে বোঝায় বলো তো? পঞ্চম বেঞ্চ বলতে কয়টা বেঞ্চকে বোঝায়? এটা কিন্তু 5টা বেঞ্চকে না, পঞ্চম বেঞ্চ কিন্তু একটা বেঞ্চ। বললাম আমি পঞ্চম বেঞ্চে বসেছি, এর মানে কি 5টা বেঞ্চে বসেছি নাকি একটা বেঞ্চে বসেছি? অবশ্যই একটা বেঞ্চে বসেছি। 5 বহু বচন, কিন্তু পঞ্চম যে আছে, পঞ্চম এক বচন, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আহা, লামিয়া কত চমৎকার একটা কথা বলছে দেখছো? রামিয়া একদম পুরা কি বলে ওয়াইফ ম্যাটেরিয়াল। সে বলছে আমি রান্না করতে পারি, ঘর গোছাতে পারি, বাড়ির কাজ মোটামুটি ভালোই করতে পারি, মাগার গান গাইবার পারি না। বুঝতে পারছো? লামিয়ার জন্য শুভকামনা। আল্লাহ লামিয়াকে একটা ভালো জীবন সঙ্গী দান করুক এবং ভালো ইউনিভার্সিটি দান করুক। দেখো, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে কি বলো তো? প্রথম। কি লিখলাম বলো ভাই? প্রথম। এরপর লিখলাম কি বলতো? দ্বিতীয়। এরপরে কি লিখলাম? তৃতীয়। এরপর লিখলাম হচ্ছে চতুর্থ। এরপর লিখলাম হচ্ছে পঞ্চম। দেখো তো, এই যে শব্দগুলো দ্বারা কি বোঝায়? সিরিয়াল বোঝায়। তোমরা যে যেই বইটাই কিনছো, সবগুলো বইতে আরো কিছু পাবা, অবশ্যই আরো কিছু শিখে নিবা। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে তারিখবাচক। কি আছে বলতো? তারিখবাচক। তারিখবাচক শব্দগুলো কি কি দেখো, আমরা এখানে লিখি কি? একলা। আসলে একলা নাকি হচ্ছে পহেলা বলো তো? এটা উচ্চারণটা হচ্ছে পহেলা। তারপরে 2 রানা বলে আমরা কি বলবো বলতো? দোসরা। 3 রা বলে কি বলবো? তেসরা। কি বলবো বলো না? তেসরা। 4 রানা বলে বলবো কি? চৌঠা। এটা মাথায় রাখবা। 4 ঠানা বলে কি বলবো বলতো? চৌঠা। এরপর লিখলাম হচ্ছে 5 ই। ঠিক আছে? এভাবে লিখবা সবাই। 5 ই, 6 ই, 7 ই, এরকম সবাই লিখবা। বুঝতে পারছো? এগুলো যখন আমরা ব্যবহার করবো একটু মাথায় রাখতে হবে, পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, 5ই, 6ই, এগুলো যে আছে না, এগুলো হচ্ছে তারিখবাচক। এগুলো কি বলতো? তারিখবাচক। এই তারিখবাচক শব্দগুলো মনে রাখবো সবাই, সবসময় সিঙ্গুলার হবে। কি হবে বলতো? না, সবাই কথা কি ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সবাই কথা কি ক্লিয়ার? পহেলা। এখানে একটা ইম্পর্টেন্ট কথা লিখবা, এটা প্রায় পরীক্ষা আসে। তারিখবাচক শব্দর প্রথম 4টা শব্দ কোন ভাষা থেকে বাংলা ভাষায় আসছে? হিন্দি ভাষা থেকে। কোত্থেকে বলো তো ভাই? হিন্দি ভাষা থেকে। তারিখবাচক শব্দের প্রথম 4টা, পহেলা আসছে পেহেলি থেকে, দোসরা আসছে দুসরি থেকে, তেসরা আসছে তেসরি থেকে, চৌঠা আসছে চৌথাই থেকে। এই তারিখবাচক শব্দের প্রথম 4টা। ঠিক আছে? সবাই লেখা শেষ? ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ, মার্শাল্লাহ, ক্লিয়ার সবাই। তারপর আমরা যাব কোথায় বলো তো? না, এরপর আমরা দেখবো, আজকে আলোচনা করবো হচ্ছে বচন নিয়ে। লেখো বচন। প্রথমে লেখো, বচন বাংলা ব্যাকরণে শব্দ তত্ত্বে আলোচিত হয়। এবং আরেকটা লিখবা, বচন একটি পারিভাষিক শব্দ। বচন একটি কি বলতো? পারিভাষিক শব্দ। পুরো কথাটা লেখো, বচন একটি পারিভাষিক শব্দ। লিখছো কথাটা? এরপর লিখবা হচ্ছে বচন বাংলা ব্যাকরণে শব্দ তত্ত্বে আলোচিত হয়। আরেকটা লিখবা কি? বচন একটি পারিভাষিক শব্দ। সবাই লিখছো? এবং বচন বাংলা ব্যাকরণে শব্দ তত্ত্বে আলোচিত হয়। শব্দ তত্ত্বে আলোচিত হয়। ক্রমবাচক বহুবচন কখনই হয় না, ক্রমবাচক সবসময় এক বচন হয় ভাই। সবার লেখা শেষ হলে ডান লিখবা। বচন একটি পারিভাষিক শব্দ এবং বচন বাংলা ব্যাকরণে শব্দ তত্ত্বে আলোচিত হয়, এই কথাটা লিখবা। লেখা শেষে ডান লিখবা। এরপরে আরেকটা লিখবা হচ্ছে, এই বচন কি? বচন হচ্ছে সংখ্যার ধারণাকে বচন বলে। শুধু সংখ্যার ধারণা, সংখ্যার ধারণাকে কি বলা হয় বলো না? বচন বলে। ধারণাকে বচন বলে। সবাই লিখছো? সংখ্যার ধারণাকে বচন বলে। এই বচন 2 প্রকার, একটা হচ্ছে এক বচন আর আরেকটা কি আছে বলো না?
বহু বচন। তোমরা আশা করি এটা সবাই পারো। এক বচন আর একটা কি আছে, বহু বচন। আমরা এখানে আলোচনা করব না, মূল আলোচনা করবো হচ্ছে বহু বচন নিয়ে, যে বহু বচন কিভাবে গঠন করা যায়। যেমন বই, এটা এক বচন, কিন্তু বইগুলো এটা কি বলো না, বহু বচন। সবাই লিখছো? গুড, যারা লিখছো সবার জন্য অনেক শুভকামনা। ডান। আচ্ছা, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার, গুড। ইংলিশে বলা এটাকে নাম্বার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সবাই একটু লিখবা বচন, বহু বচন গঠনের নিয়ম। সবাই একটু লেখো বহু বচন গঠনের নিয়ম, বহু বচন গঠনের নিয়ম। আচ্ছা, এক নাম্বারটা লিখবা সবাই, এক নাম্বার। সবাই লেখো, লিখছো? এক নাম্বার হচ্ছে সংখ্যা ব্যবহার করে বহু বচন। কি ব্যবহার করে বলো তো? সংখ্যা ব্যবহার করে বহু বচন, বহু বচন। এক নাম্বার রুলস লিখছো কিভাবে দেখো? আমি এরকম লিখলাম সংখ্যা ব্যবহার করে, আমি লিখলাম হচ্ছে দুইটি বই। এই যে বই শব্দটা যে আছে এটা এক বচন, কিন্তু যখন আমি বললাম দুইটি বই তখন কিন্তু এটা বহু বচন হয়ে গেছে। আর দুইটি একটা কি, সংখ্যা। আবার একটু খেয়াল করো, আমি বললাম হাজার বই, কি বলো বলো তো, হাজার বই। এখানে ঠিক একই রকম করে দেখো, বই যে আছে বই এক বচন, কিন্তু হাজার ব্যবহার করছে, যে এই হাজার ব্যবহার কারণে এটা বহু বচন হয়ে গেছে। আর হাজার একটা কি, সংখ্যা। এটুকু সবাই বুঝতে পেরেছো আশা করি। সংখ্যা ব্যবহার করে বহু বচন। পরের রুলসটা একটু লিখবা সবাই। পরের রুলসটা হচ্ছে দ্বিরুক্ত ব্যবহার করে বহু বচন। দ্বিরুক্ত মানে কয়বার বলছি বলো তো? দুইবার। দ্বিরুক্ত ব্যবহার করে বহু বচন। লিখছো সবাই? দ্বিরুক্ত মানে কয়বার বলছি বলো তো? দুইবার। কোন শব্দ দুইবার ব্যবহার করে বহু বচন বানানো যায়। যেমন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম, মনে আছে, পাকা পাকা আম। এখানে পাকা পাকা আম, হারি হারি মিষ্টি। বলো তো এখানে বেশি বুঝায় না কম বুঝায়? অবশ্যই বহু বচন বুঝায়, পাকা পাকা আম। সবাই লিখছো? লেখা শেষ? গুড। এই যে আরিফা আগেই শেষ কখন করবে, এই টপিকটা শেষ হলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, শেষ করে দেব, টেনশন নিও না। আর সর্বোচ্চ 10 মিনিট লাগবে। ঠিক আছে, চমৎকার। কি ব্যবহার করে বলছিলাম? সংখ্যা ব্যবহার করে। আরেকটা কি বলছি? দ্বিরুক্ত ব্যবহার করে বহুবচন। ঠিক আছে, আচ্ছা, বুঝেছি এবং লিখেছি, থ্যাংক ইউ। যেহেতু এটা বুঝছো, এরপর আরেকটা লিখবে হচ্ছে জাতিবাচক অর্থে বহুবচন। কি বলছি বলতো? জাতিবাচক অর্থে বহুবচন। এটা একটু সবাই লেখো, জাতিবাচক অর্থে বহুবচন। একটু দেখবা সবাই, জাতিবাচক অর্থে বহুবচন জিনিসটা কি, এটা একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, কারি কারি টাকা, চমৎকার। কারি কারি টাকা, রাশি আপনার রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হল, রাশি রাশি ধান। ঠিক আছে, পাকা পাকা আম, বহুবচন। জাতিবাচক অর্থে বহুবচন যে আছে এটা একটু ভালো করে বুঝে নাও, তাহলে পারবা আশা করি ইনশাল্লাহ। আমি বললাম বলো তো পাখিগুলো, এটা এক বচন না বহু বচন? পাখিগুলো, তোমরা সবাই বুঝতে পারছো পাখিগুলো এটা বহু বচন, তাই না ভাই? এরা সবাই জানো। তাহলে আমাকে বলো তো ভাই, পাখি এটা কয় বচন? শুধু পাখি, পাখিটা হলো এক বচন। পাখি কয় বচন? এক বচন। আর পাখিগুলো বহু বচন। ভালো করে শুনবা, পাখি এক বচন, পাখিগুলো বহু বচন। কথা কি ক্লিয়ার? পাখি এক বচন। কিন্তু আমি যদি বলি আকাশে পাখি ওড়ে, আকাশে পাখি উড়ে,
এই যে বাক্যটা আমি লিখলাম, বলো তো এবার, এখন তুমি আমাকে বলো তো এই পাখিটা এক বচন না বহু বচন? এই পাখিটা এক বচন না বহু বচন? আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়া নেই, সমস্যা নেই। পাখি এক বচন, কিন্তু আকাশে পাখি ওড়ে, এখন পাখি এক বচন না বহু বচন? অবশ্যই বহু বচন। কেন? কারণ এই পাখি দ্বারা পাখি জাতিকে বোঝানো হয়েছে, পাখি জাতিকে বোঝানো হয়েছে। সবাই কথা কি ক্লিয়ার? পাখি জাতিকে বোঝানো হয়েছে, থ্যাংক ইউ। আবার দেখো, আমি বললাম হচ্ছে লোকগুলো, লোকগুলো দ্বারা আমরা এক বচন বুঝি না বহু বচন? বহু বচন। আর শুধু লোক দ্বারা এক বচন। শুধু লোক দ্বারা কয় বচন? এক বচন, ঠিক আছে। পাখি ঝাঁক বেঁধে ওড়ে, এই পাখিটাও কি বহু বচন, গুড, চমৎকার। লোক এটা এক বচন, কয় বচন? এক বচন। এখন আমি এরকম ভাবে বললাম যে বাজারে লোক জমেছে, বাজারে কি করছে বলো না, লোক জমেছে। এখন তোমরা আমাকে বলো তো ভাই, এখানে কয়টা লোক জমছে? এখন লোক কি এক বচন না বহু বচন? বহু বচন, ঠিক আছে। হ্যাঁ, বাঙালি যদি তুমি বলো তাহলে বাঙালিটাও কি হবে, জাতিবাচক অর্থ হবে এবং এটা বহু বচন বুঝাবে। তাহলে লোক কি হয় বলো তো এখানে? বহু বচন। আশা করি সবাই বুঝতে পেরেছো। ফুলগুলো বহু বচন, আর ফুল কি এক বচন। কিন্তু আমি যদি এরকম লিখি বাগানে ফুল ফুটেছে, তখন সেটা কি হবে? বাগানে ফুল ফুটেছে, তখন এটা কি হবে? এই ফুলটা এখন বহু বচন হয়ে গেছে, কারণ এটা জাতিবাচক বুঝাইছে। আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছো। বুঝতে পারলে সবাই আলহামদুলিল্লাহ লিখবা, যদি ক্লিয়ারলি বুঝতে থাকো আলহামদুলিল্লাহ লিখবা সবাই। লিখছো? এরপরে 4 নাম্বার যেটা লিখবা হচ্ছে নির্দেশক ব্যবহার করে বহু বচন। কি ব্যবহার করে বলো তো? নির্দেশক ব্যবহার করে বহু বচন। এটা একটু লেখো সবাই, নির্দেশক ব্যবহার করে বহু বচন, ঠিক আছে। নির্দেশক ব্যবহার করে কি করবা? বহু বচন লিখবা, গুড, অনেকে আলহামদুলিল্লাহ লিখছো, মার্শাল্লাহ। এই নির্দেশক আবার কয়েকটা ক্ষেত্রে আমরা ব্যবহার করি। 1 নাম্বার লিখবা, আমি 1 নাম্বার না লিখে লিখলাম ক নাম্বার। ক নাম্বার লিখলাম হচ্ছে এরকম, কি লেখা যায়? ব্যক্তিবাচকের ক্ষেত্রে। কার ক্ষেত্রে বলো তো? ব্যক্তিবাচকের ক্ষেত্রে। ব্যক্তিবাচকের ক্ষেত্রে কি হবে দেখো তো? ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা এইগুলো ব্যবহার করব, কি বলতো? একটা হচ্ছে গণ, মণ্ডলী, তারপরে কি আছে? বর্গ, এরপরে আছে বৃন্দ। এগুলো আমরা কেন ব্যবহার করি? ব্যক্তিবাচকের ক্ষেত্রে, ঠিক আছে। যেমন দেখো আমি এরকম ব্যবহার করলাম শিক্ষকগণ। কি ব্যবহার করলাম বলতো? শিক্ষকগণ। তারপরে হচ্ছে কি বলতো? ছাত্রবৃন্দ। এরকম ব্যবহার করি কিনা বলো না? হয়েছে সবার? বাগানে ফুল ফুটেছে বহু বচন, থ্যাংক ইউ, মার্শাল্লাহ। এই যে সম্ভ্রমাত্মক ব্যক্তি যারা আছে তাদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এইগুলো গণ, মণ্ডলী, বর্গ, বিন্দ্র, এগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। এরপর আরেকটা লিখব হচ্ছে ব্যক্তি না, কিন্তু সাধারণত আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি এটা? তোমার ইতর প্রাণীর ক্ষেত্রে, ইতর প্রাণী, ঠিক আছে। ইতর প্রাণী বুঝতে পারছো? ইতর প্রাণী সবাই লিখবা, মানুষ বাদে সকল প্রাণীকে ইতর প্রাণী বলে, এটা একটু ভালো করে বুঝতে হবে। ইতর প্রাণীর ক্ষেত্রে কোনগুলো ব্যবহার করি আমরা? ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করি এরকম আমরা, সেটা হচ্ছে দল, একটা হচ্ছে পাল, আর একটা হচ্ছে কি যূথ, ঠিক আছে, আর একটা হচ্ছে ঝাঁক। দেখো এগুলো কার ক্ষেত্রে ব্যবহার করি আমরা? ইতর প্রাণীর ক্ষেত্রে। দেবগণ, নরগণ, জনগণ, ঠিক আছে, সূরা ইখতার বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। ইতর প্রাণীর ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি, সবাই বুঝতে পেরেছো? অতিথিবৃন্দ, চমৎকার। সুস্মি রানী, থ্যাংক ইউ। ইতর প্রাণী কাকে বলে এবার বুঝতে পারছো তো? মানুষ বাদে সকল পশু পাখি প্রাণী যা আছে সব কি ইতর প্রাণী। তোমরা এবার লেখো সবাই, দেখি কারা কারা। তাহলে মানুষকে বকা দেওয়ার জন্য ইতর বলে কেন? কারণ সে তখন আচরণটা পশুর মতো করে। কার মতো করে? পশুর মতো আচরণ করে, তাই তাকে ইতর প্রাণী বলে। যেমন আমি বললাম পশু দল,
কি বললো বলো তো ভাই? পশু দল। সবাই লিখছো? এবার আমি লিখলাম ঘোড়ার পাল। কি লিখলাম বলো না? ঘোড়ার পাল। আমার কথা ক্লিয়ার? ঘোড়ার পাল। এবার লেখো হস্তি যূথ। হস্তি যূথ। ঠিক আছে? পাখির ঝাঁক। সবাই ক্লিয়ার? পাখির ঝাঁক, হস্তি যূথ, ঘোড়ার পাল, পশু দল। ঠিক আছে? বাঘের দল, মহিষের পাল, পাখির পাল। ঠিক আছে? গরুর পাল। এরকম আমরা ব্যবহার করি। এগুলো কার ক্ষেত্রে? ইতর এবং ব্যক্তি। কার ক্ষেত্রে? ইতরের ক্ষেত্রে। ব্যক্তিবাচকের ক্ষেত্রে এগুলা ব্যবহার করি। 3 নাম্বার লিখবা হচ্ছে গ নাম্বার। গ নাম্বার হচ্ছে ব্যক্তি প্লাস ইতর এই উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় কিছু আছে। ব্যক্তি প্লাস ইতর উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় ব্যক্তি প্লাস ইতর। সবাই লিখছো? আচ্ছা, হস্তি যূথ মানে হচ্ছে হাতির দল। হস্তি যূথ মানে কি? হাতির দল। ভেড়ার পাল, বিড়ালের দল, আকাশের এক ঝাঁক পাখি উড়ছে। পাখি কি তাহলে ইতর প্রাণী? অবশ্যই ইতর প্রাণী পাখি। কিন্তু তোমাকে যদি কেউ পাখি বলে ডাকে, আছে না, তোমার যদি পার্সোনালি কেউ থেকে থাকে আর সে যদি তোমাকে পাখি বলে ডাকে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু তোমাকে অপমান করছে, এটা তোমাকে বুঝে নিতে হবে। কিন্তু তোমরা করে কি জানো? হুদাই সে কেউ পাখি বলে ডাকলে তুমি ইতর না ভেবে, সম্ভ্রান্ত ভেবে, আদুরে ভেবে তুমি করে কি তাতে খুশি হয়ে যাও। বরং তো খুশি না হয় তোমার তখন কি হওয়া উচিত? রাগান্বিত হওয়া উচিত। এই আমি তো মানুষ, আমি তো ইতর প্রাণী না, তাহলে তুমি আমাকে ইতর বলে কেন ডাকতেছো? ঠিক আছে? কেউ তাহলে পাখি ডাকলে অবশ্যই তুমি কি করবা? রেগে যাবা। ঠিক আছে? পাখি ডাকলে কিছুতেই তোমাকে খুশি হওয়া যাবে না। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সবাই লিখছো এটা? এবার এখানে কি ব্যবহৃত হয়? এখানে আবার দুইটা ব্যবহৃত রা, দল। লিখছো? তারপরে সব। ঠিক আছে? এগুলো আমরা গুলো, সব আর এটা কি আছে? গুলো। এগুলো আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি বললাম? এগুলো ব্যবহার করি দুইটার ক্ষেত্রেই, ব্যক্তির ক্ষেত্রেও, ইতর প্রাণীর ক্ষেত্রেও। কার ক্ষেত্রে বলো না? ঠিক আছে? সম্পর্ক, সম্পর্ক ভেঙে দেওয়ার কি আছে রে ভাই? তো তোমাকে একজন পাখি ডাকছে, তো তুমি তাকে মানে পাখি তো মানুষ না, মানুষ হচ্ছে সম্ভ্রমাত্মক প্রাণী, আর পাখি হচ্ছে ইতর প্রাণী। মানে তার মধ্যে কোনো সম্ভ্রমাত্মক গুণ নেই বলে সেই ইতর, সে সভ্য নয় বলেই সেই ইতর। তাহলে তোমাকে সব অসভ্য পাখির মতো, অসভ্য প্রাণীর মতো নাম দিয়ে ডাকতেছে পাখি, আর তুমি খুশি হয়ে যাচ্ছ ও পাখি। এইগুলা আসলে ঠিক না। ঠিক আছে? ইনজাস্টিস এখানে। ঠিক আছে? হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ টপিক বুঝাইলাম, বুঝতে পারছো? তোমরা চাইলে এটাকেও ভাইরাল করে দিতে পারো। আচ্ছা, দেখো, আমাকে আবার নিপা বলছে ওর বাবা নাকি এটা ভুয়া কথা, মানে বাবা পাখি বলে ডাকে না। এগুলো বেহুদা কথা আমাদেরকে বুঝাও না। হ্যাঁ, আমরা জানি ভালো করে এগুলো। আইসে ভাবলইতে দেখো। তাহলে যা বলছিল বলছিলাম ইতর প্রাণী উভয়ের ক্ষেত্রে ব্যবহার করে। যেমন একটু খেয়াল করো, আমরা কিন্তু পাখিরা আকাশে উড়ে, এরকম আমরা কিন্তু ব্যবহার করতে পারি পাখিরা। আবার ব্যবহার করি বলো কি? পাখি সব। কি ব্যবহার করি বলো না? পাখি সব। খেয়াল করো, আবার কি বলতে পারি আমরা এরকম বলো তো? ভাই সব। এরকম ব্যবহার করতে পারি, ভাই সব। ঠিক আছে? এরকম ব্যবহার করতে পারি। আবার বলতে পারি মানুষেরা। দেখো, মানুষেরা, এটাও ব্যবহার করতে পারি। সবাই বুঝতে পেরেছো? পারা যাবে ইনশাআল্লাহ। এগুলো সবাই ক্লিয়ার করবা। ঠিক আছে? এরপর আরেকটা দেখো, এই গেল গ। এরপর আরেকটা আছে কি বলতো? ঘ। আরেকটা কি আছে? ঘ। এটা একটু সবাই ভালো করে শোনো। এগুলোর ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করি? ঘয়ের ক্ষেত্রে। এটা একটু দেখবা সবাই। ব্যক্তি, ইতর প্রাণী, এটা ক্ষেত্রে তো এগুলো বললাম উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে ঘ। ঘয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? এক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে তোমার অনেকগুলো আছে। একটা হচ্ছে মালা। কি আছে বলতো? মালা। একটা আছে আবলি। একটা আছে রাশি। কি আছে? রাশি। একটা আছে রাজি। কি আছে? রাজি। ঠিক আছে? একটা আছে পুঞ্জ। কি আছে বলতো? পুঞ্জ। লিখছো? আচ্ছা, এরপর একটা আছে হচ্ছে নিকর। একটা আছে কি? নিচয়। কি আছে বলতো ভাইয়া? নিচয়। এরপর আরেকটা আছে কি বলতো? দাম। এগুলো কোথায় ব্যবহৃত হয় আমরা এটা একটু দেখবো সবগুলো। হ্যাঁ, রাজি, রাশি, পুঞ্জ, মালা, আবলি, সবগুলোর একটা করে উদাহরণ দেব। দেখো, ফুল যে আছে না, ফুল, ফুল বা কুসুম,
এই শব্দটার সাথে তিনটা ব্যবহৃত হতে পারে। কুসুমের সাথে কটা ব্যবহৃত হতে পারে? তিনটা। কুসুম দাম অথবা কুসুম নিচয়, কুসুম মানে ফুল বা পদ্ম যাই বলো না কেন, আর এটা ব্যবহার হতে পারে কুসুম নিকর। কুসুমের সাথে এই কটা ব্যবহার হতে পারে। এরপরে 2 নম্বর দেখো আর কি আছে, পর্বত। এই পর্বতের সাথে আমরা মালা ব্যবহার করি, পর্বত মালা, ঠিক আছে। এরপর আছে তারকা। তারকার সাথে আমরা কি ব্যবহার করি বলতো? রাজি ব্যবহার করি, তারকা রাজি। সবাই বুঝতে পেরেছো? তারকা রাজি, এটা মাথায় রাখবা। 4 নম্বরে কি আছে দেখো তো? 4 নম্বরে আছে হচ্ছে বালু। বালুর সাথে তুমি লিখতে পারো হচ্ছে বালুকা রাশি, এটা লিখতে পারো বালুকা রাশি। কথা কি ক্লিয়ার? এরপর আছে কি 5 নাম্বার। 5 নাম্বার আছে হচ্ছে কি দ্বীপ। দ্বীপের সাথে তুমি পুঞ্জ লিখতে পারো, দ্বীপ পুঞ্জ। কথা কি ক্লিয়ার? দ্বীপ পুঞ্জ। আবার কি আছে? আবলি আছে, আমি লিখলাম হচ্ছে প্রশ্নাবলী, নিয়মাবলী, শ্রদ্ধাবলী, ঠিক আছে, বিধানাবলী। সবাই লেখা শেষ? এতদিন যারা অন্ধবিশ্বাসে পাখি শুনে মনে আপ্লুত হয়ে যেত, তাদের অন্ধবিশ্বাস আজকে কি মেঘপুঞ্জ, হ্যাঁ মেঘপুঞ্জ হতে পারে। শেষ? সবাই লিখছো? থ্যাংক ইউ, মাশাআল্লাহ। যেহেতু সবাই লিখে ফেলছো, চমৎকার। সবাই যেহেতু লিখে ফেলছো, এরপর আমাদের আলোচনা একবার শোনো। আমরা ক্লাস শেষ করব, টপিকটা আমরা শেষ করতে পারছি 3টা টপিক। তোমাদেরকে আরেকবার বলছি শোনো, ইউনিভার্সিটিগুলোতে এই 5টা টপিক থেকে প্রচুর প্রশ্ন আসে সবগুলো ইউনিভার্সিটিতে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা পরীক্ষা দিবা, তাদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রশ্ন আসে। তবে এই 3টা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম বলছি, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই 3টা বিশ্ববিদ্যালয় যারা পরীক্ষা দিবা, তারা 10ম শ্রেণীর বই পুরাতন সংস্করণ 43 থেকে 59 নম্বর পৃষ্ঠার মধ্যে 5টা টপিক আছে। কয়টা বলো তো? 5টা টপিক। আমি টপিকগুলোর নাম আবার বলছি, দ্বিরুক্ত শব্দ, বচন, সংখ্যাবাচক শব্দ, আর এটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক এবং স্ত্রী পুরুষবাচক শব্দ। একদম 10ম শ্রেণীর বই থেকে হুবহু কোশ্চেন আসে, হুবহু কোশ্চেন আসে। সুতরাং ভালো করে পারার জন্য হুবহু সেখান থেকে পড়তে হবে। কথা কি ক্লিয়ার? ম্যাথ আর ওটা যদি হয় তাহলে ওটার জন্য আলাদা ভর্তি হবে, তো হয়তো আমরা আলাদা করে কোর্স চালু করতে পারি। জাহাঙ্গীরনগরের ম্যাথ এবং আইকিউর জন্য আলাদা করে কোর্স চালু করতে পারি। এবং কি বলে এটাকে নাম, জিএসটি যে আছে, জিএসটির মৌলিক জিকেটাও থাকতে পারে আর কি, ঠিক আছে। আমি জগন্নাথ নিয়ে কিছু, জগন্নাথ তো ভাই বর্তমানে গুচ্ছের মধ্যে, সুতরাং যেহেতু গুচ্ছ থেকে আলাদা হতে পারে নাই, তাহলে গুচ্ছের প্রিপারেশন নিতে হবে তোমার জগন্নাথের জন্য, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটি যদি কারো পয়েন্ট না আসে, তাহলে হতাশ হওয়ার দরকার নেই ভাই। তোর ভাই মনে করো যে আসছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পয়েন্ট আসছে, পয়েন্ট আসলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও এবং এমনভাবে প্রিপারেশন নাও যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কিছুতেই হাতছাড়া না হয়। তোমার কাজ করতে হবে কি, তোমাকে আগে ওই ইউনিভার্সিটির একটা, যেই ইউনিটে পরীক্ষা দিবা ওই ইউনিটের একটা কোশ্চেন ব্যাংক কিনতে হবে। কিনে কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন প্যাটার্ন বুঝবা, খাতায় লিখবা যে কোন কোন টপিক থেকে বিগত 5 বছরে কোশ্চেন আসছে, ওই টপিকগুলো ভালো করে পড়বা, ঠিক আছে। কোন কোন টপিক থেকে, জাহাঙ্গীরনগরের বাড়ির কাছে হয় শর্ত পরীক্ষা দেওয়ার মন কষ্ট, পরীক্ষা দেওয়ার মন নষ্ট হয়ে গেছে কেন ভাইয়া? লামিয়া, আইকিউর জন্য ভাই, আইকিউ কঠিন জিনিস না, সহজ জিনিস। আইকিউ তুমি যদি 1 মাস পড়ো আইকিউ, তাহলে কভার করে ফেলতে পারবা ইনশাল্লাহ। আইকিউর জন্য কয়েকটা বইও আছে মার্কেটে, চাইলে দেখতে পারো, ঠিক আছে। আর ইউ সার্কুলার দিচ্ছে কিনা, সার্কুলার দিয়ে তুমি বুঝতে পারো, যারা সার্কুলার দিচ্ছে তাদের পয়েন্ট বুঝতে পারবা। আর কেউ আছে এমন আছে যে তোমার রিটেন ভালো না বা ঢাবিতে পড়বা না, এরকম চিন্তাও আছে। তবে ঢাবিতে ফর্ম ফিল আপ করবো অবশ্যই। যেহেতু যারা ঢাবিতে ফর্ম ফিল আপ করতে পারবে তারা সবাই, এভরিওয়ান ঢাবিতে ফর্ম ফিল আপ করবা, পরীক্ষা দিবা। এটা কি হবে জানো, পরীক্ষার প্রাথমিক বাধাটা তুমি কেটে ফেলবা এবং তোমার পরীক্ষাটা আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে ভালো হবে। আমি কথা বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, ডাজেন্ট ম্যাটার, আল্লাহ ভরসা।
যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা সেই ইউনিভার্সিটির জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা। ঠিক আছে। ফারজানা রহমান একটা চমৎকার কথা বলছে, ওরা বলছে আমার আম্মু আপনার পড়ানোটাকে অনেক অনেক পছন্দ করে। ফারজানা রহমান, তোর আম্মুকে সালাম দিবা, আন্টি আপনাকে সালাম, আসসালামু আলাইকুম, এবং সকল আন্টিদেরকে সালাম। এবং আমি চাই তোমরা 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 সবাই আমার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তোমার আব্বু আম্মুকে একটা করে সালাম দিবা আমার পক্ষ থেকে, যে সোহাগ ভাইয়ের পক্ষ থেকে তোমাদেরকে সালাম। কারণ সোহাগ ভাইয়া বলছে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, তোমাদের মুখকে আলোকিত করতে হবে। সেই কথাগুলো অন্তরে এখনো গেঁথে আছে। সেই কথাগুলোর প্রেক্ষিতে আমি স্বপ্ন দেখেছি আমি আমার মার মুখটাকে উজ্জ্বল করব, বাবার মুখটাকে উজ্জ্বল করব, বড় ভাইয়া আপুর মুখটাকে উজ্জ্বল করব, দাদা দাদি নানা নানির মুখ উজ্জ্বল করব। বুঝতে পেরেছো? আমার পক্ষ থেকে বাবা মাকে একটা সালাম দিতে পারবে না ইনশাল্লাহ? আজকে না, আজকে না, কবে দিবা বলো তো ভাইয়া? বলছি যেদিন তুমি ইউনিভার্সিটির চান্স পেয়ে যাবে সেদিন। কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে দিবা তো ইনশাল্লাহ? মন ভরে দোয়া করি আল্লাহ যেন তোমাদের সকলের, উফ আল্লাহ, সকলের মনের আশা পূর্ণ করে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।